আপনারা জানেন যে আমাদের বাংলায় একটা বিভৎস একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড এবং ধর্ষণ ঘটে গেছে কিছুদিন আগে, যার প্রতিবাদের কারণে আমরা প্রতিদিন প্রতিবাদ করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি এবং যতক্ষণ না সবচেয়ে বড় ষড়যন্ত্রকারীকে আমরা টেনে নামিয়ে দিতে পারছি, ধ্বংস করে দিতে পারছি, ততদিন আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে বিভিন্ন রূপে। রাস্তায় আপনারা নিশ্চয়ই দেখেছেন আস্তে আস্তে যে তৃণমূল কংগ্রেস তারা বলছে যে আমরা অপরাধীর শাস্তি চাই। ওই দেখুন ওইখানে একটা হোর্ডিং ঝুলছে, তৃণমূল কংগ্রেস দিয়েছে এবং তারপর নিচে লিখেছে রাম বাম শ্যাম ঐক্য নিপাত যাক। তোমরা দোষীর শাস্তি চাইছো, তোমরা তো দোষীকে আড়াল করে দিয়েছো, এর মধ্যেই আড়াল করে দিয়েছো, সব সাক্ষ্য প্রমাণ নষ্ট করেছো। 14 তারিখ রাত্রিরে এমনকি আরজিকর কলেজে গুন্ডা বাহিনী পাঠিয়ে ধ্বংস করতে চেয়েছো। তোমরা মৃতদেহ আবিষ্কার করেছো সকালবেলা 9টা সাড়ে 9টার সময়। তাদের বাড়িতে প্রথমে বলেছো আত্মহত্যা, হসপিটাল কর্তৃপক্ষ বলেছেন, তারপরে বলেছেন যে শরীর খারাপ, এমার্জেন্সিতে আনা হয়েছে, তারপরে বলেছেন যে সে মারা গেছে। বাবা মা এসে দেখেন সেখানে লোকে লোকারণ্য, কিন্তু বাবা মাকে সেখানে ঢুকতে দেয়া হলো না। তাদেরকে বসিয়ে রাখা হলো 3 ঘন্টা। আপনি ভাবুন, এক ভদ্রমহিলা, এক ভদ্রলোক তার মেয়ের মৃতদেহটা দেখতে চাইছেন, তাকে বলা হলো এখন নয়, এখন তদন্ত চলছে। আরে তোমরা তো এফআইআর করেছো রাত্রি 11:30টায়, ডেড বডি পুড়িয়ে দেবার পরে। সকালবেলা কি তদন্ত করছিলে? আর এর মধ্যেই আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে যে ঘরে মৃতদেহটা রাখা ছিল, এখন প্রশ্ন উঠছে আদৌ সেই ঘরে খুনটা হয়েছিল কিনা। সেই মৃতদেহ রাখা ঘরে বহু মানুষের ভিড়, সবাই ঢুকতে পারছিল, শুধু মেয়েটির বাবা এবং মাকে আটকে দেওয়া হয়েছিল। কেন? কেন? এর উত্তর না দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর বা হসপিটাল, না দিচ্ছে পুলিশ। ষড়যন্ত্রের শুরু তার আগেই মেয়েটিকে মেরে ফেলা হবে এটা বেশ কয়েকজন জানতেন এবং সেই অনুযায়ী পরিকল্পনা সেদিন রাত্রে তৈরি করা হয়েছিল। আচ্ছা আপনারা বলুন তো, যারা এখানে উপস্থিত আছেন, যে একটি মেয়ে 36 ঘন্টা ডিউটি করছিল, একজন টানা 36 ঘন্টা ডিউটি করবে কেন? টানা 24 ঘন্টা মানে একদিন, তারপরেও 12 ঘন্টা মানে 1.5 দিন টানা ডিউটি করবে একটি মেয়ে বা যে কোনো লোক। মানুষের কাজের সময় কত? 8 ঘন্টা। সেটা ওভারটাইম দিলে বেড়ে কত দাঁড়াতে পারে? 12 ঘন্টা, তার বেশি তো হয় না। মেয়েটিকে ওইখানে আটকে রেখে দেয়া হয়েছিল কাজ করানোর নাম করে 36 ঘন্টা। যখন সে ক্লান্ত হয়ে তার কর্তব্য অনেকটাই পালন করে ওপরে গিয়ে শুয়েছে 4 তলায়, তখন যে দুষ্কৃতীদের আলাদা করে রেখে দেয়া হয়েছিল তার উপর নারকীয় অত্যাচার করার জন্যে এবং খুন করার জন্যে, কারণ সেই মেয়েটি অনেক গোপন কথা জেনে ফেলেছিল, তাদেরকে পাঠিয়ে দেয়া হয় সেখানে। না হলে কে জানবে মেয়েটি কোথায় আছে? যাকে ধরা হয়েছে সেই ছেলেটির নাম সঞ্জয়, তার বন্ধুদের কাছে তার পরিচিত নাম হচ্ছে তার কাটা সঞ্জয়।
তার কাটা কাকে বলে আপনারা জানেন? যার কাজকর্মের কোনো ঠিক থাকে না, কোনো তালজ্ঞান নেই, সেই তার কাটা সঞ্জয় এখন জানা যাচ্ছে যে একজন রোগীকে নিয়ে হসপিটালে এসেছিল, এসে একতলায় বসে তার স্যাঙারদের সঙ্গে মদ খাচ্ছিল। তার আগে সে 3টে ক্রস কোয়ার্টার ঘুরে এসেছিল তার শরীরের ক্ষুধা মিটিয়ে। এইবার খুনটি হয়ে যাবার পরে তাকে ওপরে পাঠিয়ে দেয়া হয় যে সঞ্জয় যা, তোর জন্য জিনিস রাখা আছে। সঞ্জয় সেখানে যায় এবং ফিরে আসার সময় সে তার গলায় ঝোলানো যে হেডফোন সেটা ওই মাতাল অবস্থায় ফেলে আসে। পুলিশের কাছে সেটাই হয়ে দাঁড়িয়েছে বিরাট বড় এক সাক্ষ্য, বিরাট সাক্ষ্য, যে ওই হেডফোন থেকেই প্রমাণ হয়ে গেল যে ওই সঞ্জয় রেপটা করেছে। বাকিটা কি হলো? বাকিটা যেটা হলো, তদন্তের সব সাক্ষ্য প্রমাণ পুড়িয়ে ফেলা হলো, লুকিয়ে ফেলা হলো, নষ্ট করে দেয়া হলো। আর মমতা ব্যানার্জি কি করলেন? বসে বসে নির্দেশ দিতে থাকলেন। মেয়েটিকে দেখতে দেয়া হলো তার বাবা মাকে 3 ঘন্টা পরে। সে এক বিভৎস দৃশ্য তারা দেখলেন। এখন দেখা যাচ্ছে মেয়েটিকে ঢাকা ছিল বিভিন্ন সময় বিভিন্ন রকমের চাদরে। একজন ফরেনসিক বিশেষজ্ঞ এর মধ্যেই বলেছেন যে প্রথম চাদরটাই রেখে দেওয়া উচিত ছিল, সেখান থেকে অনেক চিহ্ন পাওয়া যেত। সেটা পুলিশ বলেছে যে লাল রঙের চাদর, সেটা নাকি সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। ইদানিং পুলিশ অনেক মিথ্যে কথা বলছে, সত্যি মিথ্যে কিছুই জানা যায় না। আর সিবিআই মুখে কুলুপ এঁটে আছে, তারা তদন্ত চালাচ্ছে বলে বলছে। তারপর মেয়েটিকে বাবা মায়ের সামনে দিয়ে পা ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হলো একটা স্ট্রেচারের কাছে। সেখান থেকে স্ট্রেচারে তুলে তাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। একটি মৃতদেহ, তাকে হসপিটাল, আরজিকর হসপিটালেই নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা ন্যাচারালি সার্টিফিকেট দিলেন ব্রট ডেড, অর্থাৎ মৃত অবস্থায় আনা হয়েছে, সেটা লেখা হলো। তারপর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো সেই আরজিকর হসপিটালেরই লাশ কাটা ঘরে। সেই লাশ কাটা ঘর যেখানে তার ময়না তদন্ত হলো, সেই ময়না তদন্তের ভিডিও রেকর্ডিং আছে কিনা আজ পর্যন্ত আমরা কেউ জানি না। দ্বিতীয় কথা, সেই ময়না তদন্তের সময় তার বাড়ির লোক কে উপস্থিত ছিল কিনা তা আমরা জানি না। তবে একজন তৃণমূল নেতা যে উপস্থিত ছিলেন তা আমরা জানি। সেই মৃতদেহ তারপর সন্ধ্যাবেলা 7টার সময়, 7:30টার সময়, 7টা সাড়ে 7টার সময় তুলে দেয়া হলো পুলিশের গাড়িতে। পুলিশ বাবা মাকে অন্য একটা গাড়িতে নিয়ে বিচ্ছিন্ন অবস্থায়, মৃতদেহের সঙ্গেও যেতে দেয়নি, নিয়ে চলে গেল শ্মশান ঘাটে দাহ করার জন্যে। অতি দ্রুত দাহ করা হলো। আপনারা জানেন যে শ্মশানে যে মৃত্যুর সার্টিফিকেট একটা দেয়া হয়, সেই যে শ্মশানটা যে মিউনিসিপ্যালিটির মধ্যে, সেই মৃত্যুর সার্টিফিকেটে সই করেছেন সঞ্জীব মুখার্জি নামে একজন তৃণমূলের নেতা। সে ওখানকার একজন নামকরা সমাজ বিরোধী। অর্থাৎ বাবা মা বা অন্য কোনো আত্মীয় সেই সার্টিফিকেটে সই করেননি। সেই চিরকুটটা যেটা নিয়ে গিয়ে ডেথ সার্টিফিকেট আনতে হয় মিউনিসিপ্যালিটি থেকে। অর্থাৎ বাবা মাকে প্রথম থেকেই আড়াল করে রাখা হয়েছিল। এখন পুলিশ বলছে, যখন আমি বারে বারে আওয়াজ তুলেছি যে এই মৃতদেহটাকে পুড়িয়ে ফেলার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সব সাক্ষ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করলেন, যারা অপরাধী তাদেরকে বাঁচানোর জন্যে
তাদের এখন আড়াল করার জন্যে বলছেন যে ধর্ষকদের আমরা শাস্তি চাই, কিন্তু তাদের তো আপনি আড়াল করে দিয়েছেন। মৃতদেহটা এত তাড়াতাড়ি পুড়িয়ে ফেলার প্রয়োজন কি ছিল? এর তো কোনো প্রয়োজন ছিল না। ওখানকার মর্গের একজন কর্মী, প্রাক্তন কর্মী, তিনি জানাচ্ছেন যে আরজি করের মর্গে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসময়ই থাকে, ফলে 4 ডিগ্রি সেলসিয়াসে ওই মর্গে যদি রাখা হতো তাহলে মৃতদেহটিকে পুড়িয়ে ফেলার কোনো প্রয়োজন ছিল না এবং রাখা যেত। সবচেয়ে আশ্চর্য কি জানেন? বিকেলবেলা 4টের পরে বা 5টার পরে যখন অন্ধকার হয়ে আসছে, সেই সময় কোনো পোস্টমর্টেম হয় না। সাধারণত কোনো পোস্টমর্টেম হয় না। এখানে খুব দ্রুততার সঙ্গে পোস্টমর্টেম করা হলো। পোস্টমর্টেমের সময় দেখা যাচ্ছে এমন কিছু কিছু মানুষ হাজির ছিলেন যাদের সেখানে হাজির থাকার কথাই নয়, তারা রয়ে গেলেন। পোস্টমর্টেম কিভাবে কি করা হলো আজও আমরা তা জানি না। একটা সময় পোস্টমর্টেম করা হলো, যখন পোস্টমর্টেম করার সময় নয়, সেটা করার জন্যে, তাকে বৈধতা দেওয়ার জন্যে একজন ম্যাজিস্ট্রেটকে সেখানে রাখা হলো, রেখে পোস্টমর্টেমটা করা হলো। ম্যাজিস্ট্রেট কোথায় ছিলেন, ছিলেন কিনা আদৌ পুরো সময় কেউ জানে না। এইবার সেই পোস্টমর্টেম করে মৃতদেহটাকে পুড়িয়ে দেয়া হলো। আপনারা জানেন যে মৃতদেহ পুরো ঘটনা যা যা হয়েছে তার গল্প বলে, তার গল্প মৃতদেহ বলে। মৃতদেহ বলে দেবে কতজন আক্রমণ করেছিল। এই যে আঘাতের চিহ্ন, এই যে ধর্ষণের চিহ্ন, তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কোনো একজনের কাজ নয়, এটা অন্ততপক্ষে 4 জনের কাজ অন্তত। আপনারা শুনলে, বীভৎস সেই হত্যার কথা শুনলে হয়তো তাজ্জব হবেন যে মেয়েটির 2টি পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফাঁক করা ছিল। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফাঁক করা ছিল। এটা তার বাবা এবং মা যখন সেই ঘরে গিয়ে পৌঁছয় তখন তারা দেখেছেন যে সেই পাটিকে জোড়া দেওয়া হয়েছে, অথচ যখন মেয়েটির দেহ নীল চাদরে ঢাকা ছিল তখন পা ছিল অতটাই ফাঁক করা। এটাও ছবিতে এসে গেছে এবং নিশ্চয়ই আপনারা এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখে নিয়েছেন। মেয়েটির পেলভিক বোন, অর্থাৎ কোমরের নিচে যে হাড় থাকে সেই হাড়টা ভেঙে দেয়া হয়েছিল। অসম্ভব অত্যাচার না করলে এই পেলভিক বোন কারো ভাঙে না। ওই বয়সের একটি মেয়ের ভাঙে না। কি ভয়ঙ্কর অত্যাচার তার উপর করা হয়েছিল। এখন তো শোনা যাচ্ছে তাকে গলা টিপে মেরে ফেলার আগে তার মৃতদেহের ওপর মারিয়ে চলে যাওয়া হয়েছিল, তার শরীরের ওপর। এত সব ঘটনা যারা ঘটিয়েছে তাদের কয়েকজনের নাম সোশ্যাল মিডিয়ায় ভাসছে। আমরা জানি না তাদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করবে কি করবে না, কিন্তু কতকগুলো জিনিস আমি আশা করব সিবিআই এর পেশাদার গোয়েন্দারা লক্ষ্য করবেন। সেই দিন ওই অত্যাচারের পরে, ওই মৃত্যুর পরে আরজি কর হসপিটালের যে ইন্টার্ন ডাক্তাররা কাজ করেন তাদের মধ্যে কেউ কেউ কলকাতার বাইরে চলে গিয়েছিলেন কিনা। স্বভাবতই কোনো খুনি তারা এলাকা ছেড়ে চলে যাবে, বা যে খুনি অতিরিক্ত চালাক সে ওই খুনের জায়গাতেই থেকে যাবে, কিন্তু তার আচরণে কিছু এলোমেলো কাণ্ড ধরা পড়বে। এই দিকটা সিবিআই দেখছে কিনা, সিবিআই এর তদন্তকারী গোয়েন্দারা, পেশাদার গোয়েন্দারা
দেখছেন কিনা আমরা এখনো জানি না, কিন্তু এইটা জানা যাচ্ছে কানাঘুষোয় হসপিটালের অলিন্দে কান পাতলে যে কারা কোন কোন ইন্টার্ন এই হত্যায় জড়িত ছিল তা কলেজের ছাত্ররা জানে। তা জানে ওই দুর্বৃত্ত সন্দীপ ঘোষ। যারা জড়িত ছিল তারা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের খুব কাছের লোক। আপনারা জানেন যে সেই দিন যখনই খবর পাওয়া গিয়েছিল যে এরকম একটা নৃশংস ঘটনা ঘটেছে, তখনই তৃণমূলের একজন নেতা, ডাক্তার নেতা, যিনি মনে করেন যে কুকুরের ডায়ালিসিস মানুষের ডায়ালিসিসের যন্ত্রে হয় এবং সেই জন্য কুকুর নিয়ে পিজি হসপিটালে পৌঁছে যান, কি মাঝি না মাল্লা এরকম কি একটা নাম, সেই নেতা সারাক্ষণ ওই হসপিটালে বসেছিলেন। আমাদের প্রশ্ন থাকবে, কেন তিনি সারাক্ষণ ওই হসপিটালে বসে রইলেন? কি ছিল তার এত প্রয়োজন যে হসপিটালে সারাক্ষণ বসে থাকতে হবে? তার ফোন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন এবং অন্যান্য সিনিয়র আমলাদের ফোন আমি আশা করব সিবিআই বাজেয়াপ্ত করবে বা করেছে এবং তার তদন্ত চালাচ্ছে। আপনারা এটা মনে করবেন না যে আমি শুধুই একটা ফাঁকা আওয়াজ দিয়ে এই সব কথা বলে আপনাদের এখান থেকে চলে যাব। আমি গত 4 দিন আগে সিবিআই এর ডিরেক্টরকে একটা 3 পাতার চিঠি লিখেছি। 3 পাতার চিঠি লিখে আমি টাইম লাইনটা দেখিয়েছি যে কোন সময় মৃত্যু, কোন সময় মৃতদেহ দেখা গেল, কোন সময় মৃতদেহকে বাবা মাকে দেখতে দেওয়া হলো, তারপর কি কি হলো এবং কত দ্রুত পুলিশ নিয়ে গিয়ে সেই মৃতদেহ পুড়িয়ে দিল। মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল সেই মৃতদেহ অতি দ্রুত পুড়িয়ে দেওয়ার, তা না হলে এত দ্রুত কোনো মৃতদেহ পোড়ানো হয় না এবং এইসব ক্ষেত্রে দ্বিতীয়বার পোস্টমর্টেম হয়। মমতা ব্যানার্জির নির্দেশেই মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয়বার পোস্টমর্টেম করার কোনো চিহ্ন, কোনো প্রশ্ন, কোনো সুযোগ আর রাখা হয়নি। দ্বিতীয়বার পোস্টমর্টেম করলে অবশ্যই ধরা পড়ত আরো অনেক তথ্য, আরো অনেক ফ্যাক্ট। এই সমস্ত লিখে আমি সিবিআই ডিরেক্টরের কাছে 3 দিন আগে ইমেল করে একটা চিঠি পাঠিয়েছি। বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন অভিযুক্ত। এই ঘটনায়, এই হত্যায় মমতা ব্যানার্জি অভিযুক্ত এই কারণে যে তিনি প্রমাণ নষ্ট করে ফেলায় সব রকমের নির্দেশ দিয়েছেন। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই যেন ডেকে জিজ্ঞাসা করে। আইনের ঊর্ধ্বে কেউ নন। মমতা ব্যানার্জি হয়তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তার মানে এই নয় যে সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসা করতে পারবে না। তাই আমি সিবিআই ডিরেক্টরকে লিখেছি। এর পরের দিন আমি যদি এর কোনো ব্যবস্থা নেওয়া না হয়, আমি সুপ্রিম কোর্টে গিয়ে জানাবো যে এই হচ্ছে টাইম লাইন, যেটা সুপ্রিম কোর্ট নিজেও মার্ক করেছে। এবং যেখানে যে পশ্চিমবঙ্গে পুলিশ কোনো বড় হত্যার ক্ষেত্রে একটা কাজও মমতা ব্যানার্জির ইশারা ছাড়া করে না, সেখানে এই পুলিশ মমতা ব্যানার্জির ইশারাতেই মৃতদেহের সঙ্গে থাকা প্রমাণ এবং মৃতদেহ যেটা নিজেই একটা প্রমাণ, সেটাকে ধ্বংস করেছে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে।